তো আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ড্যাফোডিলস বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি তো একজন বিখ্যাত পোয়েট এবং তার যে কবিতাগুলো, সে টিনটান অ্যাবে বলো, সে ড্যাফোডিলস বলো বা সলিটারি রিপার বলো, এগুলো কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে প্রত্যেকটা কবিতা কিন্তু বিখ্যাত। তো আজকে আমরা সেই বিখ্যাত কবিতারই একটা, ড্যাফোডিলস, সেটাকে পড়ব। তো ড্যাফোডিলস পড়ার আগে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে কয়েকটা কথা জেনে নেব। তারপর আমরা আমাদের কবিতা ড্যাফোডিলস সেটা সম্পর্কে অ্যানালাইসিস করব। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কে ছিলেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আমি এখানে পয়েন্ট ওয়াইজ তোমাদের সামনে তুলে ধরছি। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি বেসিক্যালি একজন ব্রিটিশ পোয়েট। তার জন্ম হচ্ছে 7 এপ্রিল 1770, 1770 সাল, 7 এপ্রিল তার জন্ম। ইংল্যান্ডের কাম্বারল্যান্ড ডিস্ট্রিক্টের কোকারমাউথ বলে একটা জায়গা আছে সেখানে, এবং তিনি মারা যান শেষে স্ট্রোক হয়ে মারা যান। একটা প্যারালাইসিস টাইপের তার রোগ হয়ে গেছিল 23 এপ্রিল 1850-তে। তাহলে বেসিক্যালি ওয়ার্ডসওয়ার্থ বিলং করছেন 1770 থেকে আমাদের 1850। অর্থাৎ আমরা বলতেই পারি যে তিনি 18th সেঞ্চুরির শেষের দিকে বিলং করছেন এবং 19th সেঞ্চুরির প্রথম দিকে রয়েছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 18th সেঞ্চুরির শেষের দিকে এবং 19th সেঞ্চুরির প্রথম দিকে বিলং করছেন। ওকে, তিনি যে পিরিয়ডটাই বিলং করছেন সেই পিরিয়ডটাকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে রোমান্টিক পিরিয়ড বলা হয়। দেখো, আমরা ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে যে পড়িনি এর আগে সেটা নয়, আমরা ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে পড়েছি, তো আমাদের অলরেডি ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে একটা নলেজ আছে। তাও আমরা আরও ডিটেলে একবার ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে জেনে নিচ্ছি। দেখো, ওয়ার্ডসওয়ার্থ তিনি পরবর্তী ক্ষেত্রে যখন তিনি অ্যাডাল্ট হলেন বা বড় হলেন, তখন তিনি ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্ট বলে একটা জায়গায় থাকতেন। ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্ট বলে একটা জায়গায় থাকতেন এবং সেই লেক ডিস্ট্রিক্টের যে ন্যাচারাল অ্যাটমসফিয়ার, অর্থাৎ সেখানে যে প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশ কিন্তু ওয়ার্ডসওয়ার্থকে প্রচণ্ড পরিমাণে ইন্সপায়ার করেছিল তাকে একজন রোমান্টিক পোয়েট হিসাবে এস্টাবলিশ করার জন্য। এটা মাথায় রাখতে হবে। Wordsworth was very much influenced by the natural experiences in the Lake District, and it influenced his love for nature. তার কবিতাতে আমরা যে তার প্রকৃতির প্রতি ভালোবাসা পাই সেটা কিন্তু তার এই বাসস্থানের যে অ্যাটমসফিয়ার সেখান থেকে। এবং এই লেক ডিস্ট্রিক্টে থাকাকালীন তার আরও দুজন মানুষের সাথে বন্ধুত্ব হয়। একজন হচ্ছে স্যামুয়েল টেলর কোলরিজ, বা যাকে আমরা এস.টি. কোলরিজ বলি। আরেকজন হচ্ছেন রবার্ট সাউদে। এনারা দুজনাও পোয়েট ছিলেন এবং এই তিনজনকে একত্রিতভাবে, ওয়ার্ডসওয়ার্থকে, কোলরিজকে এবং সাউদেকে, তিনজনকে একত্রিতভাবে আমরা কিন্তু অনেক সময় লেক পোয়েটস বলে থাকি। কেন লেক পোয়েটস বলছি? কারণ তারা যেহেতু প্রত্যেকেই লেক ডিস্ট্রিক্টের সাথে অ্যাসোসিয়েটেড। ওকে, so Wordsworth was a pioneering figure of the romantic movement. দেখো, আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে জানি যে রোমান্টিক পিরিয়ড 1798 সালে স্টার্ট হয়ে যাচ্ছে। ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ তারা যখন তাদের একটা বই, সেই বইটার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালাডস, সেই বইটা যখন পাবলিশ করছেন 1798-এ, ওই 1798টাকে আমরা বলছি যে এটা হচ্ছে বিগিনিং অফ রোমান্টিক পিরিয়ড বা রোমান্টিক মুভমেন্ট।
সেই রোমান্টিক পিরিয়ড মোটামুটি 1830-32 অব্দি এক্সপ্যান্ড করেছিল এবং রোমান্টিক পিরিয়ডের বা রোমান্টিক মুভমেন্টের মেইন এমফাসিস ছিল পার্সোনাল ইমোশন এবং ন্যাচারাল ওয়ার্ল্ড, অর্থাৎ এই যে আমাদের প্রকৃতি বা এই যে আমাদের প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশকে রিপ্রেজেন্ট করা এবং পার্সোনাল ইমোশন। দেখো, আমাদের প্রত্যেকটা মানুষের পার্সোনাল ইমোশন থাকে, সেই পার্সোনাল ইমোশনকে বহিঃপ্রকাশ করা। কারণ ওয়ার্ডসওয়ার্থ নিজেই বলেছেন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। তার মানেই বুঝতে পারছো যে মনের ভেতরে জমে থাকা অনুভূতিগুলোকে ঝরঝরিয়ে প্রকাশ করাই হচ্ছে কবিতা ওয়ার্ডসওয়ার্থের মতে। ঠিক আছে? তাহলে এই রোমান্টিক মুভমেন্ট, রোমান্টিক কথার অর্থ হচ্ছে লাভ ফর নেচার, প্রকৃতিকে এমফাসাইজ করা, ন্যাচারাল ওয়ার্ল্ডের বিউটিটাকে তুলে ধরা, তার সাথে সাথে পার্সোনাল ইমোশন এবং ফিলিংকেও বহিঃপ্রকাশ করা। তো সেই রোমান্টিক মুভমেন্টকে পায়োনিয়ার করেছিলেন কিন্তু ওয়ার্ডসওয়ার্থ। ওকে, তো ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলোর মাধ্যমে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে তিনি নিও ক্লাসিক্যাল পিরিয়ডের যে স্টাইল, যে ফর্ম, সেখান থেকে অনেক দূরে সরে আসছেন এবং তিনি অর্ডিনারি, পার্সোনাল এবং নর্মাল এক ধরনের কবিতাকে প্রচার করছেন। দেখো, ওয়ার্ডসওয়ার্থের যে আগের পিরিয়ড, তাকে আমরা নিও ক্লাসিক্যাল পিরিয়ড বলি, যে সময় বেসিক্যালি ড্রাইডেন, পোপ এনারা বিলং করতেন। তো নিও ক্লাসিক্যাল পিরিয়ডে যদি আমরা পোয়েট্রিগুলোকে দেখি, আমরা কি দেখতে পাই? সেখানে হাইলি এলিভেটেড, একটা সফিস্টিকেটেড, একটা হায়ার ক্লাসের কন্ডিশন নিয়ে কবিতাগুলো লেখা। সেই কবিতার যে ফর্ম, সেই কবিতার যে স্টাইল, সেই কবিতার যে প্যাটার্ন, সেগুলো প্রচণ্ড হাইলি এলিভেটেড প্যাটার্ন। অর্থাৎ সেখানে সিম্পল মানুষদের গল্প, সিম্পল থিম নিয়ে লেখালেখি এগুলো হতো না। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ কি করলেন? তিনি প্রমোট করলেন যে না, পোয়েট্রি তো শুধুমাত্র হায়ার জিনিসের ওপর নয়, পোয়েট্রি লিখতে গেলে সমস্ত বিষয়ের ওপর লিখতে হবে। আমরা নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কবিতাগুলো দেখলে সেখানে কি পাই? সেখানে পাই একটা অ্যারিস্টোক্রেটিক বা অ্যারিস্টোক্রেসি বা অ্যারিস্টোক্রেটিক ক্লাসের গল্প, তাই না? সেখানে আমরা অ্যারিস্টোক্রেটিক ক্লাসের গল্প পাই বা একটা অ্যারিস্টোক্রেসি পাই। সেখানে কিন্তু সিম্পলিসিটি বা কোনো সিম্পল মানুষের গল্প বা কোনো সিম্পল থিম নিয়ে লেখা, সেগুলো কিন্তু আমরা পাই না, তাই না? কিন্তু ওয়ার্ডসওয়ার্থ বা আমরা রোমান্টিক পিরিয়ডের কবিতাগুলোকে যখন পড়ি, তখন আমরা কি পাই? সিম্পলিসিটি, নেচার, এই বিষয়গুলোকে খুঁজে পাই। তাহলে ওয়ার্ডসওয়ার্থ কি করলেন? ওই নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে তিনি তার কবিতাতে একটা শিফট নিয়ে এলেন। নিও ক্লাসিসিজম যে হাইলি এলিভেটেড, সফিস্টিকেটেড একটা ওয়ার্ল্ডকে দেখিয়েছিল তাদের কবিতার মাধ্যমে, সেখান থেকে ওয়ার্ডসওয়ার্থ একটা কিন্তু শিফট নিয়ে এলেন। তিনি দেখালেন নেচার, সিম্পল মানুষদের গল্প, সিম্পল জিনিসের কথা, তাই না? তো এটা আমরা দেখতে পাচ্ছি কার মধ্যে? ওয়ার্ডসওয়ার্থের মধ্যে। ওকে, তার সাথে কি দেখতে পাই? যে ওয়ার্ডসওয়ার্থের কবিতা কিন্তু পরবর্তী যারা কবি, অর্থাৎ যারা ভিক্টোরিয়ান বলো বা যারা মডার্ন পিরিয়ডের কবি বলো, তাদেরকেও কিন্তু ইন্সপায়ার করেছিল। যেমন ভিক্টোরিয়ান পোয়েট অ্যালফ্রেড লর্ড টেনিসন। অ্যালফ্রেড লর্ড টেনিসন ওয়াজ ভেরি মাচ ইনফ্লুয়েন্সড বাই দ্য রোমান্টিক্স। আবার তোমরা যদি রোমান্টিক পোয়েট ডাইলান থমাসকে দেখো, ডাইলান থমাস তো টোটালি, মানে রোমান্টিক বলছি, সরি, মডার্ন পিরিয়ডের পোয়েট ডাইলান থমাস, একজন মডার্ন পিরিয়ডের পোয়েট ডাইলান থমাস, তাকে যদি দেখো, তিনি তো টোটালি ওয়ার্ডসওয়ার্থের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিলেন। তার একটা কবিতাই আছে ডাইলান থমাসের, ফার্ন হিল। তুমি ফার্ন হিল কবিতার যদি পড়ো আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের টিনটন অ্যাবে যদি পড়ো, দুটোর মধ্যে কিন্তু অনেক মিল খুঁজে পাওয়া যায়, দুটোর মধ্যে অনেক মিল খুঁজে পাওয়া যায়। সেই কারণে আমরা বলতে পারি যে ওয়ার্ডসওয়ার্থ তার পরবর্তী কবিদের, অর্থাৎ ভিক্টোরিয়ান পিরিয়ডের কবিদের এবং তারও পরবর্তী যারা মডার্ন পিরিয়ডে বিলং করছেন, তাদেরকে কিন্তু ইন্সপায়ার করেছেন। ওকে, এছাড়া ওয়ার্ডসওয়ার্থের সম্পর্কে যে পয়েন্ট আমার জানার, সেটা হচ্ছে হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ পোয়েট লরিয়েট ইন 1843 টিল হিজ ডেথ। তিনি 1843 সালে, সরি 1843 সালে 1843-তে তাকে পোয়েট লরিয়েট আখ্যা দেওয়া হয়। দেখো, ইংল্যান্ডে পোয়েট লরিয়েটশিপ একটা সম্মান,
এর অর্থ হচ্ছে সভাকবি। আমরা জানি ইংল্যান্ডে মোনার্কি সিস্টেম অর্থাৎ রাজতন্ত্র ছিল, তো সেই রাজতন্ত্রে এই পোয়েট লরিয়েটশিপ দেওয়া হতো, অর্থাৎ যে কবিরা ইনফ্লুয়েন্সিয়াল পোয়েট ছিলেন, যাদের কবিতা সর্বত্র প্রচারিত হতো, সেই সমস্ত কবিদের কি দেওয়া হতো, পোয়েট লরিয়েটশিপ বলে একটা বা পোয়েট লরিয়েট এই সম্মানটা দেওয়া হতো। তো ওয়ার্ডসওয়ার্থকে 1843-তে এই সম্মান দেওয়া হয় এবং এই সম্মানটা কতদিন অবধি চলে, 1850 অবধি, অর্থাৎ দীর্ঘ 7 বছর ধরে তিনি কিন্তু এই পদটা দখল করে রাখেন। নেক্সট আমরা ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে যে পয়েন্টগুলো জানবো সেটা হচ্ছে মেজর ওয়ার্কস, অর্থাৎ তার লেখা বিখ্যাত বিখ্যাত কোন ওয়ার্কগুলো রয়েছে, যে ওয়ার্কগুলোর জন্য তিনি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে এখনো অমর হয়ে রয়েছেন। তো প্রথমেই আমরা যেটা পাই সেটা হচ্ছে লিরিক্যাল ব্যালাডস, 1798-এ পাবলিশড হচ্ছে। এটা একটা জয়েন্ট ভেঞ্চার বা কোলাবোরেটিভ ওয়ার্ক। ওয়ার্ডসওয়ার্থ স্যামুয়েল টেলর কোলরিজের সাথে জয়েন্টলি এই ওয়ার্কটাকে পাবলিশ করেছিলেন 1798 সালে, এবং এই বইটিতে ওয়ার্ডসওয়ার্থের লেখা 19টা কবিতা ছিল এবং এসটি কোলরিজের লেখা 4খানা কবিতা ছিল। টোটাল 23খানা কবিতা ছিল, তার মধ্যে 19টা কবিতা ওয়ার্ডসওয়ার্থের, 4খানা কবিতা কোলরিজের। এবং এই যে লিরিক্যাল ব্যালাডস, এই বইটাকে বলা হয় ইট ইজ দ্য হলমার্ক অর দ্য বিগিনিং অফ দ্য রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার। অর্থাৎ 1798-এ যখন লিরিক্যাল ব্যালাডস পাবলিশড হলো, তারপর থেকেই কিন্তু আমরা কি করলাম, আমরা বুঝে গেলাম যে দিস ইজ দ্য বিগিনিং অফ রোমান্টিক লিটারেচার বা রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। সেকেন্ড আমরা কি বই পাই, সেকেন্ড আমরা তার একটা বিখ্যাত বই পাই দ্য প্রিলিউড। এটা পাবলিশড হয়েছিল পোস্টথমাসলি, অর্থাৎ তার মৃত্যুর পর। এটা পাবলিশড হয়েছিল পোস্টথমাসলি, তার মৃত্যুর পর, বাই হিজ ওয়াইফ, তার ওয়াইফ পাবলিশ করেছিলেন 1850 সালে। এটা হচ্ছে একটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, অর্থাৎ এখানে কিছুটা হলেও ওয়ার্ডসওয়ার্থ নিজের কথা ডাইরেক্টলি লিখেছেন, অটোবায়োগ্রাফিক্যালি লিখেছেন, এবং এটাকে বলা হয় দ্য ম্যাগনাম ওপাস অর দ্য বেস্ট রাইটিং অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এছাড়া কি রয়েছে বাবা, টিনটন অ্যাবে বলে একটা কবিতা রয়েছে, যেটা 1798-এ পাবলিশড হয়েছিল। এখানে তিনি কি করছেন, নেচার এবং তার মেমোরি সম্পর্কে একটা রিফ্লেকশন দেখাচ্ছেন। তাছাড়া আমরা আরও অনেক কবিতায় পাই, যেমন ওয়ার্ডসওয়ার্থের রয়েছে বিখ্যাত কবিতা, সেটা হচ্ছে আমাদের সলিটারি রিপার, এটাও একটা বিখ্যাত কবিতা। এছাড়া তোমরা আজকে যে কবিতাটা পড়বে, যাকে আমরা বলছি আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড বা ড্যাফোডিলস, এর দুটো টাইটেল আছে, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড বা ড্যাফোডিলস। এই দুটো টাইটেলের যে কবিতা, এটাও কিন্তু একটা বিখ্যাত কবিতা, সেটা আমাদের সিলেবাসে দিয়েছে। ওকে, নেক্সট আমরা যে বিষয়টা বুঝবো, দ্যাট ইজ দ্য রাইটিং স্টাইল অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রাইটিং স্টাইলটা কি? দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রাইটিং স্টাইল যদি আমরা দেখি, আমরা রাইটিং স্টাইলকে মোটামুটি 5টা পয়েন্ট আমি এখানে ভাগ করেছি যাতে তোমাদের সুবিধা হয়। নাম্বার 1, হি ইউজেস সিম্পল আনঅ্যাডর্নড ল্যাঙ্গুয়েজ রিফ্লেক্টিং এভরিডে স্পিচ। তার মানে কি, আমরা ওয়ার্ডসওয়ার্থের যে ল্যাঙ্গুয়েজ, সেখানে কিন্তু কোনো রকম জটিলতা পাবো না, সেখানে সিম্পলিসিটি পাবো। যে লেখাটার মধ্যে প্রচুর অ্যাডোনেশন থাকবে না, আনঅ্যাডর্ন থাকবে, অর্থাৎ আমি লেখাকে এমন লিখলাম বাড়িয়ে চাড়িয়ে জটিল ফ্রেজ দিয়ে প্রচণ্ড জটিলভাবে আমার লেখাটাকে প্রেজেন্ট করলাম, সেটা কিন্তু ওয়ার্ডসওয়ার্থ করতেন না। তিনি নর্মাল মানুষ, আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত যে ভাষায় কথা বলছি, সেই ভাষাটাকে ব্যবহার করতে পছন্দ করতেন। তাহলে প্রথমত তার রাইটিংয়ের মধ্যে আমরা কি পাবো, অর্ডিনারি লাইফ এবং অর্ডিনারি ল্যাঙ্গুয়েজের কথা। দ্বিতীয়ত, ডিপ কানেকশন উইথ নেচার অ্যান্ড দ্য রুরাল ল্যান্ডস্কেপ। তার কবিতার মধ্যে নেচারের সাথে একটা ডিপ কানেকশন, প্রকৃতি মানে আমাদের এই যে গাছপালা, সমুদ্র, নদী, ঝর্ণা, পাহাড়, পর্বত, মেঘ, আকাশ, বৃষ্টি, এগুলো নিয়েই আমাদের কবিতা। তো সেই কবিতার সাথে একটা কানেকশন। আর কি, রুরাল ল্যান্ডস্কেপ, তার কবিতায় কিন্তু বারবার গ্রাম্য জীবনের কথা ভেসে আসছে। কারণ দেখো বাবা, যিনি প্রকৃতি নিয়ে রচনা করবেন, তার কবিতায় তো আর শহর আসতে পারে না। শহরে কোথায় প্রকৃতি পাবে তুমি? চারিদিকে
ইট কাঠ পাথর আর কংক্রিটে ভর্তি, তাই না? তোমাকে প্রকৃতিকে প্রেজেন্ট করতে গেলে গ্রামে যেতে হবে, কারণ গ্রাম হচ্ছে একটা এমন জায়গা যেখানে প্রাকৃতিক পরিবেশ সবচেয়ে সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। তবে দীর্ঘদিন ধরে সময়ের সাথে সাথে এখন গ্রামগুলোতেও কিন্তু প্রাকৃতিক যে পরিবেশ সেটা কিন্তু অনেকটা হলেও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। বাট ওয়ার্ডসওয়ার্থের সময়ে তিনি যখন কবিতা লিখছেন, বুঝতেই পারছো তখন 18th এবং 19th সেঞ্চুরি, আজ থেকে অনেক বছর আগেকার গল্প, 100-200 বছর আগেকার গল্প। তখন কিন্তু ন্যাচারাল ল্যান্ডস্কেপ আমরা কিন্তু গ্রামাঞ্চলে দেখতে পেতাম। তো সেই গ্রামাঞ্চলের ডেসক্রিপশন তার কবিতার মধ্যে দেখতে পাওয়া যায়। আর কি দেখতে পাওয়া যায়? হিউম্যান ইমোশনস অ্যান্ড দ্য ইনার ওয়ার্কিংস অফ দ্য মাইন্ড। কারণ দেখো ওয়ার্ডসওয়ার্থ বলেছেন পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। তার মানে বুঝতেই পারছো তার কবিতাতে আমরা কি দেখতে পাবো? ফিলিংস, আমাদের যে অনুভূতি, আমাদের যে ইমোশন। দেখো আমাদের ইমোশন কি কি? ভালো লাগা, রাগ, কান্না, ঘৃণা, কাউকে ভালোবাসা, অভিমান, এগুলোই তো আমাদের ইমোশন। তাহলে এই ইমোশনের আমরা কি দেখতে পাই ওয়ার্ডসওয়ার্থের মধ্যে? স্পন্টেনিয়াস ওভারফ্লো। তিনি ফিলিংসকে, ইমোশনকে তিনি ওভারফ্লো করেছেন, অর্থাৎ সাবজেক্টিভ ভাবে লিখছেন। কারণ দেখো আমরা যদি রোমান্টিক পিরিয়ডকে পার্টিকুলারলি দেখি না, যে কেন পিরিয়ডটাকে রোমান্টিক বলা হচ্ছে, তার কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত, রোমান্টিক পিরিয়ডে নেচারকে নিয়ে আলোচনা হবে, এটা একটা বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, রোমান্টিক পিরিয়ডে সিম্পল থিম, সিম্পল জিনিস নিয়ে আলোচনা হবে। তৃতীয়ত, রোমান্টিক যে পিরিয়ডে সেখানকার যে কবিতাগুলো বা সেখানকার যে রাইটিংগুলো, সেখানে আমরা কি দেখতে পাবো? অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস বা সাবজেক্টিভিটি, পার্সোনাল কথাবার্তা বলা। আর কি দেখতে পাবো? পার্সোনাল ইমোশন, ফিলিং, পার্সোনাল মেমোরিকে শেয়ার করা। তাহলে ওয়ার্ডসওয়ার্থ তো সেই রোমান্টিক পিরিয়ডের পায়োনিয়ারিং ফিগার। কারণ ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের হাত ধরেই তো আমরা রোমান্টিক পিরিয়ডের বিগিনিং বলতে পারছি। তার মানে নিশ্চয়ই ওয়ার্ডসওয়ার্থের কবিতাতেও আমরা সেই পয়েন্টগুলো অবশ্যই পাবো, সেই কারণে সেগুলো বারবার পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি বাবা? ইউজ অফ ব্ল্যাঙ্ক ভার্স অ্যান্ড লিরিক্যাল ফর্মস। তার যে কবিতাগুলো সেখানে তিনি ব্ল্যাঙ্ক ভার্সের ব্যবহার করতেন। ব্ল্যাঙ্ক ভার্সকে বেসিক্যালি আয়াম্বিক পেন্টামিটারে লেখা আনরাইমড লাইন্স, তাকে ব্ল্যাঙ্ক ভার্স বলা হয়। তার সাথে সাথে তার কবিতাগুলোই কিন্তু লিরিক্যাল ব্যাপার থাকতো, একটা পার্সোনাল ব্যাপার যেটা ছন্দের আকারে তিনি প্রকাশ করতেন। লিরিক মানেই তো একটা ছন্দ, লিরিক মানেই তো পার্সোনাল ইমোশনকে তুমি যখন গানের আকারে, ছন্দের আকারে প্রকাশ করবে, তাকেই লিরিক বলা হয়। আর কি দেখতে পাই? আর দেখতে পাই হিজ লেটার পোয়েট্রি রিফ্লেক্টস আ মোর কনজারভেটিভ আউটলুক। তার পরবর্তী কবিতাগুলো কিন্তু অনেকটা হলেও কনজারভেটিভ, অর্থাৎ তিনি প্রথম দিকে যতটা নেচার নিয়ে, সিম্পলিসিটি নিয়ে ডিল করেছেন, কিন্তু পরবর্তী কবিতাগুলোতে তিনি কিন্তু ফর্ম এবং স্টাইলের প্রতি প্রচুর গুরুত্ব দিয়েছিলেন। এটা নিয়ে আবার কোলরিজের সাথে একটা বিতর্ক হয় ওয়ার্ডসওয়ার্থে। দেখো ওয়ার্ডসওয়ার্থ নিজে প্রমোট করছেন সিম্পলিসিটিকে, সিম্পল ল্যাঙ্গুয়েজকে, সিম্পল স্টাইলকে, সিম্পল ফর্মকে, কিন্তু তার পরবর্তী কবিতাগুলো, অর্থাৎ 1830-এর পরবর্তী যে কবিতাগুলো তিনি লিখছেন, সেই কবিতাগুলো যদি তুমি পড়ো না, তখন দেখবে সেখানে সিম্পলিসিটি তো আছে অবশ্যই, নেচারকে নিয়ে অবশ্যই লিখছেন, কিন্তু তার যে স্টাইলটা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের যে ব্যবহার, সেখানে ফিগার্স অফ স্পিচের যে ব্যবহার, সেইগুলো কিন্তু অনেকটা হলেও জটিল হয়ে যাচ্ছে, অনেকটা হলেও কনজারভেটিভ হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটাকে নিয়ে আবার তর্ক বিতর্ক হয় ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের মধ্যে। ওকে, কোলরিজে যদি তোমরা একটা বিখ্যাত লেখা আছে বায়োগ্রাফিয়া লিটারারিয়া, দ্য বায়োগ্রাফি অফ মাই লিটারারি লাইফ। বায়োগ্রাফিয়া লিটারারিয়া এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে দ্য বায়োগ্রাফি অফ মাই লিটারারি লাইফ। এই বইটা যদি পড়ো, সেখানে কিন্তু ওয়ার্ডসওয়ার্থের সাথে কোলরিজের যে মতানৈক্য, যেখানে কোলরিজ ওয়ার্ডসওয়ার্থকে বিরোধিতা করছে, সেটা কিন্তু আমরা দেখতে পাই। তাহলে দেখো আমরা ওয়ার্ডসওয়ার্থের রাইটিং স্টাইল জানলাম, আমরা ওয়ার্ডসওয়ার্থের ব্যাকগ্রাউন্ড জানলাম, এবং আমরা বুঝলাম যে ওয়ার্ডসওয়ার্থ কোন সময়কার কবি এবং কেমন কবি। তো এরপর আমরা এই যে আমাদের পোয়েমটা ড্যাফোডিলস, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে,
এই ড্যাফোডিলস পোয়েমটা সম্পর্কে আমরা এরপর অ্যানালাইসিস করব। দেখো, ড্যাফোডিলস ড্যাফোডিলস কবিতার দুটো টাইটেল আছে, একটা হচ্ছে ড্যাফোডিলস, একটা হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। প্রথমত ড্যাফোডিলস মানে কি, আমি প্রথমে ড্যাফোডিলস মানেটা তোমাদের বোঝাই, তারপর কবিতা সম্পর্কে বলি। দেখো, ড্যাফোডিলস এক ধরনের ঘাসের ফুল। আমরা দেখবে যখন রাস্তাঘাটে বেরোই, আমরা অনেক ধরনের অজানা অচেনা ফুল টুল দেখতে পাই, ঘাস ফুল দেখতে পাই। তো আমরা সেই ঘাস ফুলগুলোকে নিয়ে দেখবে অতটা মানে নজর দিই না, নজর এড়িয়ে পেরিয়ে যায়। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ, বুঝতেই পারছো, তিনি একজন রোমান্টিক পোয়েট, তার কাছে কখনোই মিস যাবে না ওই ঘাস ফুলগুলো। তো তিনিও সেরকম একবার বেড়াতে বেড়াতে অনেকগুলো ঘাস ফুল একসাথে দেখেছিলেন। একবারই পুরো একটা এরিয়া ড্যাফোডিলস ফুলে পুরো কভার হয়ে গেছে। তো সেই যে ড্যাফোডিলস ফুলে সেই কভার্ড এরিয়াটা দেখে ওয়ার্ডসওয়ার্থের যে পার্সোনাল ইমোশন, সেই পার্সোনাল ইমোশন এতটা রিফ্লেক্টেড হয় যে তিনি লিখে ফেলেন এই বিখ্যাত কবিতা ড্যাফোডিলস। তো চলো এটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জানি। প্রথমত কবিতার লেখা হচ্ছে কখন? দেখো, কবিতার দুটো টাইটেল আছে, আমি বলে দিয়েছি প্রথমেই। একটা হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড বা ড্যাফোডিলস। কবিতার লেখা হচ্ছে 1804-এ এবং এটা প্রথম পাবলিশড হচ্ছে 1807-এ। যে কবিতার বইটাই পাবলিশড হচ্ছে সেই কবিতার বইটার নাম হচ্ছে পোয়েমস ইন 2 ভলিউমস। 1807-এ পাবলিশড হচ্ছে কবিতাটা, 1804-এ লেখা হচ্ছে। কবিতাটা আবার রিপাবলিশড হচ্ছে, মানে রিভাইজ করে আবার রিপাবলিশড হচ্ছে 1815-এ। ঠিক আছে, তাহলে রিটেন ডেট অ্যান্ড কম্পোজিশন ডেট এগুলো কিন্তু আমরা জানলাম, এগুলো ইম্পর্টেন্ট বিষয়। এগুলো থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন শর্ট টাইপ কোয়েশ্চেন্স আসে। নেক্সট হচ্ছে আমাদের এর কবিতার কনটেক্সট বা ইন্সপিরেশন। হঠাৎ করে তিনি কেনই বা ড্যাফোডিলস নিয়ে লিখতে গেলেন? পৃথিবীতে তো অনেক বিষয় রয়েছে, কেন তিনি ঘাস ফুল নিয়ে লিখতে গেলেন? তার পেছনে কনটেক্সটটা কি, রিজনটা কি, কারণটা কি, সোর্সটা কি, তাই না? দেখো, প্রথমত সময়টা হচ্ছে 15 এপ্রিল 1802। তিনি তার বোন, তার সিস্টার ডরোথি ওয়ার্ডসওয়ার্থ তার সাথে ঘুরতে বেরিয়েছিলেন। 15 এপ্রিল 1802 তার সিস্টার ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সাথে তিনি ঘুরতে বেরিয়েছিলেন। দেখো, এই ডরোথি ওয়ার্ডসওয়ার্থ ইনি কিন্তু ওয়ার্ডসওয়ার্থের জীবনে বিরাট বড় একটা ইনফ্লুয়েন্সিয়াল ফিগার। ডরোথিকে তোমরা তার ম্যাক্সিমাম কবিতায় পেয়ে যাবে। তোমরা তার টিনটন অ্যাবে কবিতা পড়ো, টিনটন অ্যাবে কবিতাতেও ডরোথিকে পেয়ে যাবে। তোমরা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ পড়ো, সেখানেও তোমরা ডরোথির কথা পাবে। তোমরা সলিটারি রিপার পড়ো, সেখানেও ডরোথি তাকে ইন্সপায়ার করেছে। তো ডরোথি কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জীবনের একজন মিউজ বলতে পারো। MUSE, মিউজ। মিউজ মানে গডেস অফ পোয়েট্রি, কবিতা দেবীকে মিউজ বলা হয়। তো ডরোথির সাথে তিনি 15 এপ্রিল 1802 একটু ঘোরাঘুরি করতে বেরিয়েছিলেন। তিনি তো নেচার দেখতে, নেচারকে উপভোগ করতে পছন্দ করেন। এবং তিনি কোথায় ছিলেন বাবা? লেক ডিস্ট্রিক্টের একটা জায়গা, তার নাম হচ্ছে উলস ওয়াটার। সেই উলস ওয়াটার লেক ডিস্ট্রিক্টে অবস্থিত। সেখানে এই উলস ওয়াটারের পাড়ে তিনি অনেক অনেক ড্যাফোডিলস ফুল দেখতে পান। একবারই ড্যাফোডিলস ফুলে ভরে গেছে। দেখবে শরৎকালে আমরা যেমন কাশ ফুল দেখতে পাই, চারিদিকে কাশ ফুলে সাদা হয়ে যায়, সেই কাশ ফুলকে নিয়েও অনেকে কবিতা লিখেছেন। ঠিক সেই রকমই ওই ডরোথির সাথে ঘুরতে গিয়ে লেক ডিস্ট্রিক্টের উলস ওয়াটার এরিয়াতে তিনি প্রচুর প্রচুর লক্ষ লক্ষ ড্যাফোডিলস ফুল দেখতে পেয়ে যান চোখের সামনে।
এবং সেটাই তাকে পরবর্তী ক্ষেত্রে ইন্সপায়ার করে, সেই দৃশ্যটা তার মনের মধ্যে রয়ে যায় এবং সেই দৃশ্যটাই পরবর্তী ক্ষেত্রে কবিকে ইন্সপায়ার করে এই কবিতা লিখতে, এবং তিনি লিখে ফেলেন 1804-এ কি কবিতা? ড্যাফোডিলস। ওয়ার্ডসওয়ার্থ বলেছেন, পোয়েট্রি ইজ আ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইমোশন রিকালেক্টেড ফ্রম ট্র্যাঙ্কুইলিটি। কবিতা হচ্ছে তোমার স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, তোমার যে ইমোশনগুলো মনের ভেতরে জমে আছে সেগুলোকে রিকালেক্ট করে বার করে নিয়ে আসো এবং ঝরঝরিয়ে তোমার ফিলিংস, আবেগ মিশিয়ে তাদেরকে লিখে ফেলো, সেটাই হচ্ছে কবিতা। তাহলে 1802 সালে তিনি দেখলেন ড্যাফোডিলস, তার মনের গহীন অরণ্যে সেই ড্যাফোডিলসের দৃশ্য গেঁথে গেল। তারপর 1804 সালে হঠাৎ করে সেগুলো একদিন ঝরঝরিয়ে বেরিয়ে এলো এবং তৈরি হয়ে গেল আমাদের কবিতা ড্যাফোডিলস। ইভেন আমরা যদি ডরথি ওয়ার্ডসওয়ার্থের যে জার্নাল, অর্থাৎ তার যে ডায়েরি এন্ট্রি, সেটা যদি আমরা পড়ি, তাহলে এই কবিতার যে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সেখানে আমরা পেয়ে যাই। ডরথি ওয়ার্ডসওয়ার্থ তিনি মেনশন করেছেন যে তার ভাই বা তার দাদা কোন সময় কি করে কখন তিনি এই ড্যাফোডিলস কবিতার ইন্সপিরেশনটা পান। তাহলে আমরা ইন্সপিরেশনটা, সোর্সটা, কনটেক্সটটা জানলাম। নেক্সট হচ্ছে টাইটেল। দেখো টাইটেল দুটো আছে, একটা হচ্ছে ড্যাফোডিলস, একটা হচ্ছে আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। ড্যাফোডিলস টাইটেলটা এমফাসিস করছে ড্যাফোডিলস ফুলগুলোকে। দুটো টাইটেলের কিন্তু দুটো সিগনিফিকেন্স রয়েছে। একটা হচ্ছে ড্যাফোডিলস, এটা কাকে সিগনিফাই করছে? ড্যাফোডিলস ফুলগুলোকে, ফুলের সৌন্দর্যগুলোকে। আর আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এখানে কিন্তু কবিকে, কবির যে পার্সোনাল ইমোশনকে, কারণ কবি আই ওয়ান্ডার্ড নিজের কথা বলছেন এবং এটাই প্রথম লাইন কবিতা, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। সিমিলি ব্যবহার হয়েছে, কবি নিজেকে একটা মেঘের সাথে তুলনা করছেন, যে মেঘটা লোনলি, তাই না? তাহলে এই কবিতার দুটো টাইটেল, একটা হচ্ছে ড্যাফোডিলস কবিতার ওপর রিফ্লেকশন, আর একটা হচ্ছে পোয়েমটার ওপর রিফ্লেকশন করছে। এবং দুটো টাইটেল মিলিতভাবে আমাদের কবির যে ইনিশিয়াল মুড এবং সলিটিউড এবং নেচারের সাথে যা তার যে ইন্ট্রোস্পেকশন, তাকে এমফাসাইজ করছে। এবং কবি দেখো নিজেকে এই প্রথম টাইটেলে কম্পেয়ার করেছে ক্লাউডের সাথে, তাই না? তাহলে ক্লাউড, মেঘ দেখবে একা একা ভেসে ভেসে বেড়ায়, ডিটাচ থাকে। তাহলে কবিরও যে ডিটাচমেন্ট, তার যে আইসোলেশন, তার যে নেচারের সাথে থাকার যে একাকিত্বতা, সেই জায়গাটাকে প্রেজেন্ট করছে, তাই না? অর্থাৎ এই কবিতার যে টাইটেল ড্যাফোডিলসই বলো বা আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড বলো, দুটো টাইটেলই কিন্তু এক্স্যাক্টলি যে পয়েন্টটাকে তুলে ধরছে, দ্যাট ইজ দ্য কানেকশন বিটুইন নেচার অ্যান্ড হিউম্যান ইমোশন। দেখো ড্যাফোডিলস ফুলগুলোকে এমফাসাইজ করছে, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এখানে কবি নিজেকে এমফাসাইজ করছেন একটা ভাঙা ভাঙা, একটা নির্জন মেঘের মতো। তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু নেচারের সাথে যে হিউম্যান ওয়ার্ল্ডের যে কানেকশন, সেই কানেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার। নেক্সট হচ্ছে কবিতার রাইম স্কিম অ্যান্ড মিটার। কবি এখানে কোন রাইম স্কিম ব্যবহার করেছেন? দেখো এখানে 4টে স্ট্যাঞ্জা আছে, পার স্ট্যাঞ্জায় 6টা করে লাইন আছে বাবা, অর্থাৎ 6 × 4 টোটাল 24 লাইনের কবিতা হচ্ছে আমাদের ড্যাফোডিলস। ঠিক আছে, 4টে স্ট্যাঞ্জা, পার স্ট্যাঞ্জায় 6টা করে লাইন, 24 লাইনের টোটাল কবিতা। এবং রাইম স্কিম ব্যবহার হয়েছে এ বি এ বি সি সি, এ বি এ বি সি সি, এই রাইম স্কিম ব্যবহার হয়েছে। এবং এখানে যে মিটার ব্যবহার হয়েছে, দ্যাট ইজ আয়াম্বিক টেট্রামিটার। আয়াম্বিক টেট্রামিটার অর্থাৎ পার লাইনে 8টা করে সিলেবল যুক্ত আমাদের আয়াম্বিক ফিট রয়েছে। কারণ আমরা জানি টেট্রা মানে 4, ডাইসিলেবিক ফুট যেহেতু, তাহলে এক একটা ফুটে 2টো করে সিলেবল থাকবে।
তাহলে যেহেতু টেট্রামিটার, তাহলে পার লাইনে 4 × 2 টোটাল 8টা সিলেবল থাকবে। তাহলে সেই 8টা সিলেবল যুক্ত আমরা লাইন দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এই রাইম স্কিম এবং মিটারটা কি সিম্বলাইজ করছে বাবা? এই রাইম স্কিম এবং মিটার, এটা তো রেগুলার রাইম স্কিম, রেগুলার মিটার, এটা কবিতার যে লিরিক্যাল কোয়ালিটিটাকে তুলে ধরছে। এটা তুলে ধরছে ওই যে ড্যাফোডিল ফুলগুলো বাতাসে যেমন একটা মাথা দুলিয়ে দুলিয়ে একটা রিদমিক ওয়েতে ড্যান্স করছে, ঠিক সেই রকমই কবির কবিতাটাও একটা রিদম, একটা লিরিক তাকে প্রেজেন্ট করছে। অর্থাৎ ড্যাফোডিলসদের যে রিদমিক মুভমেন্ট, ড্যাফোডিলসরা বাতাসের সাথে সাথে কত সুন্দর একসাথে দুলছে, ঠিক সেই রকমই ওয়ার্ডসওয়ার্থের কবিতাটাও সেই রিদমটাকে কিন্তু ফুটিয়ে তুলছে। দ্যাটস ওয়াই তিনি এই রেগুলার মিটার বা রেগুলার রাইম তিনি ব্যবহার করেছেন। নেক্সট, কবিতার মেইন থিমস। কোন কোন মেইন থিমসকে নিয়ে তিনি ডিল করছেন? নাম্বার 1, নেচারস বিউটি। দেখো, রোমান্টিক কবিতা, রোমান্টিক পোয়েট, সেখানে নেচার পাবো না এটা তো হয় না বাবা। নেচার তো আমরা পাবোই, তাই না? তাহলে এখানে নেচারের বিউটি প্রেজেন্টেশন হচ্ছে, সেখানে নেচারের বিউটির প্রেজেন্টেশন হচ্ছে। আর কি দেখতে পাচ্ছি? সলিটিউড অ্যান্ড মেমোরি। তাহলে কবি তার যে একাকিত্বতা, এবার নেচারের সাথে যে একাকিত্বতা হয় না, সেই একাকিত্বতাকে আমরা কখনোই কিন্তু খারাপ বলতে পারি না। কারণ তুমি যদি নেচারের সাথে একা একা টাইম স্পেন্ড করো, তোমার ভালোই লাগবে। তুমি একটা ঝর্ণার পাড়ে যদি একা একা বসে থাকো, ঝরঝর ঝরঝর করে ঝর্ণাটা ঝরছে, তুমি একা একা বসে আছো, তোমার কিন্তু খারাপ লাগার কিছু থাকবে না, তাই না? তাহলে কবিতাটা কি করছে? ওই সলিটারি মোমেন্টটাকে তুলে ধরছে, কবির মেমোরিটাকে এমফাসাইজ করছে। কারণ কবি তো 1802 সালে ঘুরেছেন, 1802 সালে দেখেছেন ড্যাফোডিলস কবিতা, ড্যাফোডিলস ফুলগুলোকে, কিন্তু কবিতা লিখছেন কত সালে? 1804 সালে। তার 2 বছরের যে মেমোরি, বারবার যে ড্যাফোডিলস ফুলগুলো তার মাথার মধ্যে এসেছে, রিফ্লেক্ট হয়েছে, সেটাকে তিনি প্রকাশ করছেন। আর কি বাবা? কবির যে ইমোশনাল ট্রান্সফরমেশন, অর্থাৎ কবি প্রথমেই বলছেন দেখো যে আমি একা একা ঘুরে বেড়াচ্ছিলাম, অর্থাৎ আমি নির্জন ছিলাম, সঙ্গীহারা ছিলাম, কিন্তু তারপরেই তিনি যখন ড্যাফোডিলস ফুলগুলোকে দেখছেন, তখন কিন্তু তার নিজেকে আর নিঃসঙ্গ মনে হচ্ছে না, তখন তার মনে হচ্ছে যেন এই ড্যাফোডিলস ফুলগুলোই হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় সাথী, এবং সেইগুলোই তার মুডকে কি করছে? এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফর্ম করছে। এটাই তো নেচার, এটাই তো আমাদের প্রাকৃতিক কবিতা। তাহলে এই হচ্ছে কবিতার মেইন থিম। এরপরে চলে এসো আমরা টেক্সটটাকে লাইন বাই লাইন অ্যানালাইসিস করি, যে কবি এখানে টেক্সটটাই কি বলতে চাইছে। 24টা লাইন আছে, 4টে স্ট্যাঞ্জা, 5 স্ট্যাঞ্জায় 6টা করে লাইন, এ বি এ বি সি সি রাইম স্কিম। দেখো রাইম স্কিম আমি একবার দেখিয়ে দিচ্ছি। রাইম স্কিম আমরা প্রত্যেকটা সেন্টেন্সের বা প্রত্যেকটা লাইনের, সেন্টেন্স বললে ভুল হবে, প্রত্যেকটা লাইনের লাস্ট ওয়ার্ডগুলো রাইমের উপর ম্যাচ করে বার করি। দেখো প্রথমে ক্লাউড, তাহলে প্রথমেই হবে এ দিয়ে শুরু হয় রাইম স্কিম। ক্লাউডের সাথে আর কার মিল পাবো? ক্রাউডের পাবো, তাহলে এটাও এ হয়ে গেল। ক্রাউডের সাথে আমরা মিল পেলাম, ক্রাউড এ হয়ে গেল। তাহলে ক্লাউডের সাথে হিলসের মিল নেই, তাহলে এটা বি করে দিলাম। তাহলে হিলসের সাথে আমরা ড্যাফোডিলসের মিল পাচ্ছি, তাহলে এটাও বি করে দিলাম। দেখো ট্রিজ এর সাথে ওপরে কারো মিল নেই, ট্রিজে আমরা সি করলাম। ট্রিজের সাথে কারোরই মিল নেই, ব্রিজের মিল আছে, তাই সি করলাম। তাহলে আমরা রাইম স্কিম পেয়ে গেলাম, এ বি সি সি, তাই না? তো চলো আমরা এরপর টেক্সটটাকে পড়ি, কবি কি বলছেন। আমরা এক একটা করে স্ট্যাঞ্জা পড়ব। প্রথমে এই 6 লাইন অর্থাৎ ফার্স্ট স্ট্যাঞ্জাকে আমরা পড়ার চেষ্টা করব। কবি কি বলছেন দেখো। I wandered lonely as a cloud that floats on high over the vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake
beneath the trees, fluttering and dancing in the breeze. কি বলছেন কবি? কবি বলছেন কোনো এক সময় আমি একা একা নির্জন একটা মেঘের মতো ঘুরে বেড়াচ্ছিলাম। দেখবে আমরা আকাশে মেঘ দেখতে পাই, মেঘগুলো দেখবে একা একা নির্জনে ঘুরে বেড়ায়। এই যে আকাশে শরৎকাল, এখন খুব ভালো মেঘ দেখা যায়, মেঘগুলো দেখবে ভাসা ভাসা মেঘ, ভাঙা ভাঙা মেঘ একা একা ঘুরে বেড়াচ্ছে। তাহলে কবিও একা একা ঘুরে বেড়াচ্ছিলেন। কোথায় ঘুরে বেড়াচ্ছিলেন? ভেলস অ্যান্ড হিলস, উপত্যকা এবং পাহাড়ে। এবং ওই মেঘগুলো ওই উপত্যকা এবং পাহাড়ের ওপরে ওপরে ঘুরে বেড়াচ্ছিল। আর কবি মেঘেদের মতোই, মেঘগুলো যেমন ওই পাহাড়ের এবং উপত্যকার উপর ওপরে ভেসে ভেসে ঘুরে বেড়াচ্ছে, কবিও সেরকম একা একা ওই মেঘেদের মতো ওই পাহাড়ে পর্বতের ওই যে উপত্যকা, সেখানে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। তার মানে প্রথম থেকে আমরা একটা প্রাকৃতিক পরিবেশের ছবি পাচ্ছি। when all at once, when suddenly, all at once মানে suddenly, হঠাৎ করে I saw a crowd, আমি একটা ভিড় দেখতে পেলাম। তাহলে ভিড় আমাদের মনে হতে পারে, যা বাবা, পাহাড়ে পর্বতে আবার কিসের ভিড় রে, সেখানে আবার কারা গেল, তাই না? হঠাৎ করে কবি বলছেন যে আমি একা একা ঘুরে বেড়াচ্ছিলাম, সবই ঠিক আছে, মেঘেদের মতো ঘুরে বেড়াচ্ছিলাম উপত্যকাতে পাহাড়ে, ঠিক যেমন মেঘগুলো ঘুরে বেড়াচ্ছিল পাহাড়ের ওপরে উপত্যকার ওপরে। হঠাৎ করে আমি কি দেখতে পেলাম? একটা ভিড়। কিসের ভিড়? এ হোস্ট, একটা দল। কিসের দল গো? অফ গোল্ডেন ড্যাফোডিলস, সোনালি সোনালি ঘাস ফুলের দল। ভাবো, কবি যে ভিড়টা দেখতে পেলেন, তাদের ভিড় বা কিসের ভিড়? গোল্ডেন ড্যাফোডিলসের ভিড়। কবি একা একা ঘুরে বেড়াচ্ছেন উপত্যকাতে, পাহাড়ে পর্বতে, মেঘেদের মতো। কবি হঠাৎ করে সামনে একটা ভিড় দেখতে পাচ্ছেন, বিরাট ভিড়। ভিড় শুনে আমরা ভাবছি এ আবার কিসের ভিড় রে বাবা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছি এই ভিড়টা কিসের ভিড়? অন্য কিছুই না, একদল সোনালি রঙের গোল্ডেন কালারের ড্যাফোডিলস। তারা কোথায় ছিল? বিসাইড দ্য লেক, লেকটার পাশে, অর্থাৎ লেকের পাড়ে। বিনিথ দ্য ট্রিজ, গাছেদের নিচে। ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ, তারা যেন, ব্রিজ মানে কি? বাতাস, মিষ্টি মৃদু বাতাসকে ব্রিজ বলা হয়। ব্রিজ যেন ব্রিজ হওয়া উচিত, মিষ্টি মৃদু বাতাসকে ব্রিজ বলা হয়। তাহলে সেখানে কি ছিল গো? বাতাস বইছিল, মিষ্টি একটা মৃদু বাতাস, এবং সেই মিষ্টি মৃদু বাতাসে ওই ঘাস ফুলগুলো তাদের মাথা নাড়াচ্ছিল। তারা যেন ওই বাতাসের সাথে তালে তালে নাচ করছিল। তাহলে দেখো ফার্স্ট স্ট্যান্জায় কত সুন্দর কবিতার ইমোশনটাকে প্রকাশ করলেন, যে তিনি একা একা ঘুরে বেড়াচ্ছিলেন মেঘেদের মতো পাহাড়ে পর্বতে উপত্যকায়। ঠিক হঠাৎ করে তিনি ভিড় দেখতে পেলেন। কিসের ভিড়? একদল সোনালি ড্যাফোডিলস ফুল, যারা গাছের তলায় লেকের পাড়ে ছিল এবং যারা মৃদু বাতাসে তাদের মাথা নাড়াচ্ছিল। নেক্সট কবি কি বলছেন দেখো সেকেন্ড স্ট্যান্জাতে। নেক্সট কি বলছেন? পুরো কবিতাতে সিমিলিতে ভরপুর, তারপরে দেখো আবার সিমিলি। কবি তুলনা করছেন তাদেরকে গো ড্যাফোডিলের সাথে। আমরা স্ট্যান্জাটা পড়ি, তারপর মিনিং বলবো। Continuous as the stars that shine and twinkle on the Milky Way, they stretched in never-ending line along the margin of a bay. 10,000 saw I at a glance, tossing their heads in
sprightly dance. তো কবি বলছেন যে continuous as the stars that shine and twinkle on the Milky Way. তিনি ওই যে ড্যাফোডিলসগুলো তারা যে মাথা দুলিয়ে দুলিয়ে ওই যে মৃদু বাতাসের সাথে নাচ করছে, সেই নাচটাকে তিনি কম্পেয়ার করছেন কার সাথে বাবা? তারাদের সাথে, নক্ষত্রদের সাথে। ঠিক যেমন তারারা বা নক্ষত্ররা রাত্রির আকাশে আমাদের এই মিল্কি ওয়েতে, আমাদের এই আকাশ গঙ্গাতে টিম 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 করে এবং তারা পরিমাণে প্রচুর থাকে, ঠিক সেই রকমই ওয়ার্ডসওয়ার্থ এই ড্যাফোডিলসদের দেখতে পাচ্ছেন। তারপরে দেখো বলছেন দে স্ট্রেচেড ইন নেভার এন্ডিং লাইন অ্যালং দ্য মার্জিন অফ এ বে। তাহলে কবি ওই যে বে, ওই যে উপসাগর বা ওই যে হ্রদটার পাশে কবি ছিলেন, সেই হ্রদের পাড়ে পাড়ে এই ড্যাফোডিলস ফুল প্রচুর পরিমাণে রয়েছে। তাদের যে লাইন, সেই লাইনটা কি হবে না, কখনোই শেষ হবে না, সেটা নেভার এন্ডিং। অর্থাৎ আমরা যদি আকাশের দিকে তাকাই, আকাশে আমরা কি দেখতে পাই? আমরা লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত আমরা তারা দেখতে পাই, যাদেরকে আমরা কখনো গুণে শেষ করতে পারবো না, যারা নেভার এন্ডিং। ঠিক সেই রকমই ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে তিনিও দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? অগণিত, একবারই নেভার এন্ডিং ওই ড্যাফোডিলসরা ছড়িয়ে রয়েছে। কোথায় ছড়িয়ে রয়েছে? এই যে বে, বে মানে জলাশয়, উপসাগর বা ওই যে হ্রদ, যে হ্রদটার পাড়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন, সেই হ্রদটার পাড়ে পাড়ে যত দূর তাকানো যাচ্ছে তত দূর তিনি কি দেখতে পাচ্ছেন? তিনি দেখতে পাচ্ছেন ওই ড্যাফোডিলসদের। ঠিক যেমন রাত্রির আকাশে এই আমাদের মিল্কি ওয়েতে তারারা মিটমিট মিটমিট করে এবং সেগুলো অসংখ্য পরিমাণে থাকে, অগণিত পরিমাণে থাকে, সেই রকমই কবি ওয়ার্ডসওয়ার্থ দেখতে পাচ্ছেন কি বাবা? ওই ড্যাফোডিলসগুলোকে। তারপরে তিনি বলছেন দেখো, তারপর তিনি দেখো প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছেন। এক্সাইটেড হয়ে তিনি আবার একটা ফিগার অফ স্পিচ ইউজ করছেন। আবার একটা ফিগার অফ স্পিচ। এখানে কি ব্যবহার করছেন? এখানে তিনি ব্যবহার করছেন ওভার স্টেটমেন্ট। অর্থাৎ যখন তুমি বাড়িয়ে চাড়িয়ে কিছু বলবে, ওভার স্টেটমেন্ট বলবে, তখন তাকে হাইপারবোল বলা হয়। কবি বলছেন দেখো 10,000 saw I at a glance। কবি বলছেন যে তিনি যেন এক পলকে 10,000-এর মতো ড্যাফোডিলস ফুল দেখে নিলেন। দেখো এটা বাড়িয়ে চাড়িয়ে বলা, কারণ কখনোই একটা মানুষের পক্ষে গুণে নেওয়া সম্ভব নয়। আমি যদি বলি যে আমি এক গ্লান্স আকাশের দিকে তাকিয়ে 10,000 তারা গুনে নিলাম, না বাবা, এটা আমি কি করছি? ইমোশনালি হয়ে প্রচণ্ড বাড়িয়ে চাড়িয়ে বলছি, হাইপারবোলিক স্টেটমেন্ট দিচ্ছি। তাহলে কবি এখানে হাইপারবোলিক স্টেটমেন্ট দিচ্ছেন। এতটা তিনি অ্যাট্রাক্ট হয়ে গেছেন, এতটা অ্যাট্রাক্টেড হয়ে গেছেন তিনি ড্যাফোডিলস ফুলগুলোর দ্বারা, যে তিনি নিজের ইমোশনকে আর আটকাতে পারছেন না। তিনি বলে ফেলছেন 10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance। যারা কি করছে? তাদের মাথাগুলো দোলাচ্ছে ছন্দে ছন্দে, তালে তালে, এই বাতাসের সাথে। তাহলে দেখো প্রথম দুটো স্ট্যান্জায় কবি কত সুন্দর ওই ড্যাফোডিলসগুলোকে ডেসক্রাইব করছেন। এবারে থার্ড স্ট্যান্জায় কবি কি বলছেন দেখো, কি বলছেন দেখো, দ্য ওয়েভস beside them dance, but they outdid the sparkling waves in glee. A poet could not but be gay in such a jocund company. I gazed and gazed, but little thought what wealth the show
to me had brought। এবার কবি কি বলছেন দেখো, ওই যে ড্যাফোডিলসগুলো যেখানে রয়েছে তার পাশে কি রয়েছে গো, একটা বে রয়েছে। বে মানে উপসাগর, এবং উপসাগরে যে ঢেউগুলো হচ্ছে, অর্থাৎ জলের মধ্যে যে ঢেউগুলো হচ্ছে, সেই ঢেউগুলো যেন নাচছে। কাদের সাথে নাচছে? ড্যাফোডিলসের সাথে। দ্য ওয়েভস বিসাইড দেম ড্যান্স। ড্যাফোডিলস গুলো যেখানে নাচ করছে তার পাশেই তো জলপূর্ণ রয়েছে, জলরাশি রয়েছে, তো সেখানে ঢেউ তৈরি হচ্ছে, এবং ঢেউগুলো যেন ড্যাফোডিলসের সাথে রিদম করে করে নাচ করছে। বাট দে আউটডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি। এবং কিন্তু কবি বলছেন যে ওই ওয়েভগুলোর চেয়ে ড্যাফোডিলসগুলো যেন বেশি আনন্দিত হয়ে নাচছে। অর্থাৎ সবই নাচছে, পাশের জলের যে ঢেউগুলো সেগুলোও যেন ড্যান্সিং করছে, সেগুলোও যেন একটা রিদম তৈরি করেছে। কিন্তু কবির মনে হচ্ছে যে ড্যাফোডিলসগুলোর যে ড্যান্স সেটা মোর স্প্লেন্ডিড, মোর স্পার্কলিং, মোর এনথুজিয়াস্টিক, মোর প্রোফাউন্ড। এবারে কবি নিজের কথা বলছেন, দেখো কি বলছেন, এ পোয়েট কুড নট বাট বি গে ইন সাচ এ জোকান্ড কোম্পানি। একজন কবি, একজন প্রাকৃতিক কবি যিনি প্রকৃতিকে ভালোবাসেন, তিনি যদি কখনোই এরকম সুন্দর একটা বন্ধুদের পায় তাহলে তিনি আনন্দিত না হয়ে থাকতে পারবেন না। গে মানে আনন্দিত হওয়া। তাহলে কবি নিজের কথা বলছেন। তাহলে এত সুন্দর দৃশ্য দেখে যে মানুষ কবি হবে সেই মানুষ তো কখনোই নিরানন্দ হবেন না, তিনি আনন্দিত না হয়ে থাকতে পারবেন না। তাহলে কবিও এই দৃশ্যটা দেখে তিনিও আনন্দিত হয়ে যাচ্ছেন। তিনি এই কোম্পানি পেয়ে, তিনি এই আনন্দপূর্ণ ড্যাফোডিলসদের কোম্পানি পেয়ে, সাথ পেয়ে তিনিও আনন্দে পরিপূর্ণ হয়ে গেছেন। আই গেজড অ্যান্ড গেজড। এবার তিনি ডাইরেক্টলি বলছেন আই গেজড অ্যান্ড গেজড। তিনি বলছেন আমি দেখেই গেছিলাম। বাট লিটল থট হোয়াট ওয়েল দ্য শো টু মি হ্যাড ব্রট। কিন্তু দেখে দেখে আমার মাথার মধ্যে কি হয়েছিল, একটা ওয়েলদি, একটা প্রচন্ড ভালো চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে ঢুকে গেছিল। অর্থাৎ এই ড্যাফোডিলসগুলোকে আমি যত তাদের নাচ দেখেছি, তাদের ওই নাচ আমার মনের মধ্যে একটা এনকারেজিং, একটা পজিটিভ ইফেক্ট ফেলেছিল। অর্থাৎ তাদের যে অনুভূতি, তাদের যে দৃশ্যটা আমার মস্তিষ্কের মধ্যে, মনের মধ্যে একটা ওয়েলথ নিয়ে এসেছিল, যেন সম্পত্তি নিয়ে এসেছিল, সেটাই যেন সবচেয়ে বড় সম্পদে পরিণত হয়েছিল। এবারে সেটা তার মাথার মধ্যে ঢুকে গেছে, তাই না? মাথার মধ্যে ঢুকে গেছে। এর মাথার মধ্যে যখন ঢুকে গেছে, এটা তখন কখন রিফ্লেক্ট হচ্ছে? এইবারে দেখো ওয়ার্ডসওয়ার্থের যে থিওরি অফ পোয়েট্রি, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইমোশন রিকালেক্টেড ফ্রম ট্রাঙ্কুইলিটি। অর্থাৎ কবিতা হচ্ছে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। কিসের স্পন্টেনিয়াস ওভারফ্লো? যে ইমোশনগুলো তোমার মনের গহীন অরণ্যে, মস্তিষ্কের মধ্যে ঢুকে আছে, সেইগুলোকে তুমি যখন রিকালেক্ট করবে, সেগুলোকে যখন ঝরঝরিয়ে বার করবে, কোনো এক সময় হয়তো স্পন্টেনিয়াসলি বেরিয়ে আসবে, সেগুলোই তো কবিতা। তাহলে ওয়ার্ডসওয়ার্থ ড্যাফোডিলস দেখলেন, তাদের নাচ দেখলেন, তাদের নাচ দেখে তিনি মুগ্ধ হলেন, এবং সেই মুগ্ধতা তার মনের ভেতরে প্রবেশ করলো। এবারে সেটা যেন তার কাছে একটা বড় সম্পদ হয়ে দাঁড়ালো, এবং পরবর্তী ক্ষেত্রে সেটাই বেরিয়ে আসছে। আমরা এই লাইনগুলোতে আলোচনা করব। দেখো কি বলছেন, দেখো কবি এরপর, for oft মানে often, for oft when on my couch I lie in vacant or in pensive mood, they flash upon that inward eye which is the bliss of solitude, and them my heart with pleasure fills and dances with the daffodils। তাই না? তাহলে কবি কি বলছেন? বলছে আমি তো এই ড্যাফোডিলস গুলোকে দেখে নিলাম, এর চিন্তা ভাবনা আমার মাথায় ঢুকে গেল,
এইবারে পরে যখন অনেক দিন পেরিয়ে যাবে, আমি হয়তো ফাঁকা একা বসে থাকবো আমার বাড়িতে, আমার সোফার মধ্যে হয় বসে থাকবো বা শুয়ে থাকবো। তখন কি হবে? তখন এই ড্যাফোডিলস গুলো ফ্ল্যাশিং করবে আমার মনের গভীরের যে চোখ রয়েছে সেই মনের গভীরের চোখের মধ্যে, এবং সেই সময়টা আমার কাছে মনে হবে যে ব্লিস অফ সলিটিউড, একটা স্বর্গীয় ব্যাপার। এবং তখন আমার হৃদয় নাচ করতে শুরু করবে আনন্দে, আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে, এবং এই সোনালি ড্যাফোডিলসদের সাথে আমার হৃদয় আরও একবার নাচ করে উঠবে। দেখো এই লাস্টের লাইনগুলো রবি ঠাকুরের সেই বিখ্যাত কথা, নাচে রে নাচে রে আজি আমার মন ময়ূরের মতো নাচে রে, সেই লাইনগুলোকে মনে করিয়ে দিচ্ছে। রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ ভেরি মাচ ইনফ্লুয়েন্সড বাই দ্য ব্রিটিশ রোমান্টিক পোয়েটস। রবি ঠাকুর তিনি নিজেও একজন রোমান্টিক পোয়েট, তার কবিতার মধ্যে আমরা একটা রোমান্টিক ফিলিং অ্যাটমসফিয়ার পাই, এবং তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে ইন্সপায়ার্ড হয়েছিলেন এবং ইনফ্লুয়েন্সড হয়েছিলেন এই ব্রিটিশ রোমান্টিক পোয়েটদের দ্বারা। তাহলে কবি ওয়ার্ডসওয়ার্থ এখানে বললেন, তারপরে যখন আমি বাড়ি চলে যাব, তারপর আমি বাড়ি গিয়ে আমার বিছানাতে বা আমার সোফাতে বসে বসে বিশ্রাম নেব বা শুয়ে শুয়ে বিশ্রাম নেব, আমি যখন ফাঁকা থাকবো, আমার যখন কোনো কাজ থাকবে না, আমি যখন ভ্যাকেন্ট থাকবো, পেনসিভ থাকবো, তখন কিন্তু এই ড্যাফোডিলসের যে চিন্তা ভাবনাগুলো যেগুলো আমার কাছে সম্পদের মতো মাথার মধ্যে ঢুকে গেল, সেগুলো কিন্তু আমার মনের চোখ দিয়ে আমি দেখতে পাবো, এবং সেটা আমার কাছে ব্লিস অফ সলিটিউড হয়ে দাঁড়াবে, সেটা আমার কাছে স্বর্গ পাওয়ার মতো একটা কন্ডিশন হয়ে দাঁড়াবে, যেন আমি স্বর্গ পেয়ে গেছি, সেটা আমার কাছে একটা গিফট হয়ে দাঁড়াবে। এবং ওই ড্যাফোডিলসের দৃশ্যগুলো যখন আমার মনের মধ্যে আসবে, আমার মন আনন্দে ভরে যাবে, আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে, এবং আমার মন কি করবে? ওই ড্যাফোডিলসদের সাথে আনন্দে আরো একবার নেচে উঠবে। দিস ইজ দ্য পোয়েম ড্যাফোডিলস। তাহলে তাকিয়ে দেখো, ওয়ার্ডসওয়ার্থ 1802 সালে ভিজিট করেছে, তাই না? 1802 সালে ভিজিট করেছে, এবং তার মনের মধ্যে ওই থটগুলো ঢুকে গেছে ড্যাফোডিলসে। পরে তিনি যখন 1804-এ তার মনে পড়ছে তাদের কথা, এই ড্যাফোডিলসদের কথা, তখনই তিনি লিখে ফেলছেন তার কবিতা ড্যাফোডিলস। তাহলে কবি কবিতাটাও সেটাই বললেন যে তিনি ড্যাফোডিলস দেখলেন, ড্যাফোডিলসদের তিনি এনজয় করলেন, তাদের নাচ দেখলেন, এবং সেই নাচ তাকে ইন্সপায়ার করলো, এবং সেই নাচের যে অনুভূতি, সেই নাচের যে ফিলিংস, সেই ফিলিংস তার মনের গহীন অরণ্যে বসে গেল। পরে যখন কবি ফাঁকা কোনো সময় থাকলেন, তখন সেগুলো আস্তে আস্তে তার মধ্যে রিফ্লেক্ট হলো, এবং কবিতার মনের ভেতরকার যে আয়না, মনের আয়নাতে সেই ড্যাফোডিলসগুলোকে যেন আবার দেখতে পেলেন, এবং তখন তার মন যেন আরো একবার ড্যাফোডিলসের সাথে নেচে উঠল। দিস ইজ দ্য পোয়েম ড্যাফোডিলস। ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ এ রোমান্টিক পোয়েট তিনি কিন্তু যেভাবে নেচারকে দেখতে চেয়েছেন, সেই নেচারের রিপ্রেজেন্টেশন কিন্তু এখানে করে দিয়েছে। ওকে, তাহলে ড্যাফোডিলসের ওপর আমাদের যে ক্লাস, সেই ক্লাসটা আমি এখানেই শেষ করলাম।